এই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণ, যাদের জন্য আজকের এই আয়োজন, সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সম্ভাব্য প্রার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা শিল্পকলা একাডেমির কর্তৃপক্ষবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মত বিনিময় সভায় সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। লক্ষ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় আমাদের সকলকে দিক নির্দেশনা প্রদান করবেন মাননীয় নির্বাচন কমিশনার। এই পর্যায়ে আমি মাননীয় নির্বাচন কমিশনারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশিদা সুলতানা 8 ফেব্রুয়ারি 1961 সালে সিরাজগঞ্জ জেলার মুক্তারপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন লক্ষ্মীপুর গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সুনামধন্য অ্যাডভোকেট AM ইসাহাক। মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশিদা সন্ধ্যায় 5 বছর কর্মরত ছিলেন। তিনি 2001 সালে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ইলেকটোরাল কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি দেশ বিদেশে উচ্চতর বহু প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি 2020 সালে 8 ফেব্রুয়ারি রংপুরে জেলা ও দায়রা জজ হিসেবে কর্মকর্তা থাকাকালীন PRL এ যান এবং 2011 সালে অবসর গ্রহণ করেন। 27 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। এই পর্যায়ে আমাদের 2টি জেলা 16টি উপজেলার ভোটার সংখ্যার একটা তথ্যাদি। নাটোর জেলা মোট পুরুষ ও মহিলা মিলে আমাদের ভোটার আছে স্যার 14,83,383 এবং পাবনা জেলায় 21,65,768, টোটাল 36,49,144। 2টি জেলার স্যার আমাদের মোট ভোট অস্থায়ী কোনো ভোট কেন্দ্র নাই। দুটি মোট ভোট কক্ষ সংখ্যা 10,629টি। প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে মোট পরিসংখ্যান স্যার আমাদের সকল পর্যায়ে প্রার্থী এই প্রথম পর্যায়ে আছে 74 জন প্রার্থী আর দ্বিতীয় পর্যায়ে 52 জন। স্যার উপজেলা পরিষদে বিভিন্ন নির্বাচনে আইন ও বিধিমালা সংক্রান্ত একটি তথ্য আমি এখানে উপস্থাপন করেছেন। আমাদের উপজেলা পরিষদ আইন 1998, বিধিমালা 2013 সহ বিভিন্ন আইন কানুন, এছাড়াও গাইডলাইন্স ফর ফরেন ইলেকশন অবজারভার, এছাড়াও পুলিং এজেন্টদের নির্দেশিকা উল্লেখযোগ্য। এছাড়াও আমাদের সংবিধানের 126 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। আমরা এই নির্বাচনে স্যার স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেহেতু ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে, সে আলোকে আমরাও এবারই প্রথম অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বাংলাদেশ, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেম, সকল প্রার্থীরা স্যার এবার ONSS এর মাধ্যমে তারা নমিনেশন পেপার সাবমিট করেছে। এটা একটা বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সরকারের যুগান্তকারী একটা পদক্ষেপ। স্যার ফোর্স মোতায়েনের আমরা বিগত উপজেলা পরিষদে একটা পরিসংখ্যান রেখেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ পরিপত্র অচিরেই জারি হয়েছে। পোস্টার লিফলেট এই ধরনের কিছু ছাপাতে গেলে সে তার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মুদ্রণের তার কোথাও ঝুলিয়ে দেওয়া যাবে না। বিশেষ ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী বাংলাদেশের কোনো কিছু প্রদর্শন করতে পারবেন না। নির্বাচনী প্রচারণায় মিছিল ও শোডাউনের সংক্রান্ত বাধা নিষেধ আছে, এটা করতে পারবেন। দেওয়াল লিখন করা যাবে না। গেট, তোরণ বা ঘের নির্মাণ, প্যান্ডেল, ক্যাম্প স্থাপন, আলোকসজ্জা সংক্রান্ত কিছু বাধা নিষেধ আছে, যে এখানে বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে কোনো আলোকসজ্জা আপনাদের ক্যাম্পগুলোতে করা যাবে না। নাটোর এবং পাবনা জেলার স্থানীয় সরকারের নির্বাচন উপলক্ষে আয়োজিত এই মত বিনিময় সভায় সম্মানিত আজকের সভার মেশিনগুলো দিবে যে আপনি একবার ভোট দিয়ে গেছেন, এই বিষয়গুলো এই মেশিনের মধ্যে সব বলা আছে। সেহেতু একটা জাল ভোটও হওয়ার কোনো সম্ভাবনা নাই, ভোটের আগেও ভোট হওয়ার সম্ভাবনা নাই, জাস্ট ভোটের টাইম শেষ হয়ে যাবে, মেশিন বন্ধ হয়ে যাবে। আর রেজাল্ট ওই যে আমরা বড় বড় সুপার শপে ইদানিং তো সবাই জানেন, আমরা কেনাকাটা করি না,
ওরা কি করে এই যে ট্যাগ দেওয়া থাকে না দামের যে ট্যাগটা ওটা শুধু মেশিন সামনে দেখায়, তাই তো? ওইটা ধরে কম্পিউটারে উঠে যায় যে কোনটা কি দাম, মুখে বলতেও হয় না যেটা কত দাম কত দাম। আমরা ভর্তি হয়ে যায় জিনিসগুলো দেখে দেখে দামগুলো টোল, তারপর টোটাল যোগ হয়ে আসে। ইভিএম ভোট হলো এই জিনিস, জাস্ট ভোটাররা যাবে ভোট দিবে, একজন মতো কলম মার্কে দিল দিয়ে দিল, একজন মোবাইল মার্কে দিল দিয়ে দিল, একজন বোতল মার্কে দিল দিয়ে দিল, যার যাকে ইচ্ছা দিয়ে দিল। কম্পিউটারে ওটা ওই ইভিএম মেশিনটা ওটা শর্ট করে যে এই মার্কায় কতগুলো হলো, এই মার্কায় কতগুলো হলো, এবং ভোটটা কখন দেওয়া হলো সেই টাইমটা পর্যন্ত ওখানে লেখা থাকে, উল্লেখ থাকে। মানে ওখানে কোনো ধরনের ম্যানিপুলেট করার কোনো সুযোগ নাই। এবং আপনাদের একটা ধারণা যে প্রিজাইডিং অফিসার এদিক ওদিক করে এই কলমের ভোটটা মোবাইলে দেখায়, এগুলোর কোনো সুযোগ নেই, কোনো রকম সুযোগ নেই। মেশিন নিজেই ওটা রিডিং দিয়ে দেবে, ভোট শেষ, সব কিছু শেষ, চাপ দিবে, ভোট দিবে। যেরকম আমাদের শপিং সুপার শপের ইয়েগুলো বের হয়েছে, রেজাল্টের মানে দামগুলো বের হয়ে আসে, কয় টাকা ডিসকাউন্ট দিল, কয় টাকা পেমেন্ট হলো, সব কিন্তু বের হয়ে আসে না বলেন? ইভেন এখন তো বড় বড় সুপার শপগুলোতে অফার থাকে যে আমি যদি ওখানকার মেম্বার হয়ে যাই, মেম্বারের যে একটা সুবিধা আছে সেটাও বাদ দিয়ে সুবিধাটা দিয়ে আমার দামটা নেয়। কলম মার্কেট বলতে এইখানে আমি মার্কারগুলো আছে কিন্তু ইয়ের পরে আপনাদের দেখাবে এরকম মার্কারগুলো সব মার্কার দেওয়া আছে। আমি যাকে দিতে চাই আমি কলম মার্কে দিব, আমি তখন কলম মার্কার দেখবো, কলম মার্কার করে যে বাটনটা আছে ওখানে আমি চাপ দিব, দিলে তখন ওই স্ক্রিনে যেমন টিভিতে যখন এরকম বড় পর্দা, ওই পর্দায় তখন সব মার্কার তখন দেখা যাবে না, শুধু আমি যে কলমে দেবো কলমটাই দেখা যাবে। আপনি নিজে দেখবেন যে আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন, সেটা দেখার পরে আপনি টিভিতে সবুজ বাটনটা দিয়ে দিবেন, তাই না? সিলেকশনের জন্য সাদা কাগজ সবুজ, তার দুইটা বাটন আর কিছু না। যারা এই মোবাইল চালাতে পারে তারা ওটা বিষয় না, আপনাদের ভয় কোনো কারণ নাই। থ্যাংক ইউ। জি ম্যাডাম, আর বললাম দেখা চলে গেলে আমাদের মেশিন 36 ঘন্টা পিটিসি চালাই করবে, কোনো ভয় নেই। জি ম্যাডাম, আমার আরেকটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি পারবে কি না। আলহামদুলিল্লাহ। এবং আমরা বেড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী আছি 9 জন, সবাইকে সমান চোখে দেখার স্বার্থে অবশ্যই আপনাদের নিরাপত্তা, আমাদের নিরাপত্তার স্বার্থে একটা হটলাইনের ব্যবস্থা করা যায় কিনা। সুদক্ষ পুলিশ সুপার আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা যারা প্রার্থী সবাইকে একই রকম একইভাবে দেখার জন্য অবভিয়াসলি আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো আমাদের নিরাপত্তার স্বার্থে হটলাইনের কোনো ব্যবস্থা করা যাবে কিনা, এবং আমরা যারা প্রার্থী আছি তাদেরকে কিভাবে আপনারা নিরাপত্তা দেবেন। নির্বাচন কমিশন আপনাদের কাছে আমার এইটাই জিজ্ঞাস্য। আপনাদের নিরাপত্তা আছে, আপনি যাকে অ্যাভেলেবল মনে করেন তাকে ফোন দিবেন, কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আপনার নিরাপত্তার জায়গাটা দেখা হবে। আমাদের অফিসে হামলা করা হয়েছে, সে অফিসে এসে আমরা ভিডিও ফুটেজ সহ দরখাস্ত দিয়েছি, এর কোনো বিচার আমরা পাচ্ছি না। এখন মানুষ বলছে যে এই ভোটটা কীভাবে হবে আমরা তা বুঝছি না, কারণ যে কথা পূর্ববর্তী বক্তারা বলেছে ভোট দিবে এক জায়গায় যাবে আরেক জায়গায়, যদি পুনরাবৃত্তি হলো তো এইটা কীরকম হবে ভোটাররা আশ্বস্ত হতে পারছে না। আপনাদের কাছে আমার আবেদন যে আসলে বাস্তবতা কি হবে এটা আমরা জানতে চাই, প্রশাসনের কি ভূমিকা হবে এটা আমরা জানতে চাই। ধন্যবাদ সবাইকে। আজকে শুনেছেন, আমাদের স্পষ্ট ধারণা হয়েছে। আমাদের অনুরোধ থাকবে যে যারা ভোটারদের মধ্যে আমাদের তরফ থেকেও যেমন প্রচারণা থাকবে, আপনাদের তরফ থেকেও যাতে একটু প্রচারণা থাকে, মানুষকে বোঝানো যে কি। প্রশ্নের উত্তর আমাদের প্রধান অতিথি সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয় উত্তর দিয়েছেন। আমি বিজিবির পক্ষ থেকে সম্মানিত নির্বাচন কমিশনার এবং সকল প্রার্থীকে একটা বিষয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই। সবার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট অলমোস্ট কমন ছিল, সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, তাই না? যে অনেকেই আপনারা বলেছেন যে কেউ পেশি শক্তি দেখাতে যাচ্ছে, কেউ আবার বৃদ্ধাঙ্গুল দেখাতে যাচ্ছে। তবে বিজিবির পক্ষ থেকে আমি বলতে চাই, অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থীকে চিনি না,
কোনো দলীয় লোককে চিনি না। সো আমার বিজিবির বা আমাদের পুলিশের সাথে কেউ বিদ্যাঙ্গুলি, কেউ পেশি শক্তি বা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবেন না। কেউ যদি আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করেন, আমরা সেই ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবো। উপজেলা চেয়ারম্যানে যারা অংশগ্রহণ করছেন 3 ক্যাটাগরিতে সকল ক্যান্ডিডেট বৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। তাহলে বক্তব্য দেওয়ার কিছু নেই। বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলে শেষ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনাদের সকলের বক্তব্য শুনলাম এবং আমার যে অংশটুকু আইন শৃঙ্খলার বিষয়টি আমি আপনাদের নিশ্চিত করতে পারি, নির্বাচন কমিশন থেকে যে ফরম্যাট আমাদের দিয়েছে আইন শৃঙ্খলা ফোর্স মোতায়েনের জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার মহোদয় সেটা প্রতিপালন করবেন। কেন্দ্রভিত্তিক ফোর্স, মোবাইল পার্টি, স্ট্যাটিক পার্টি যেভাবে গাইডলাইন দিয়ে আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে আইন শৃঙ্খলার জন্য। পাশাপাশি র্যাব থাকবে, বিজিবি থাকবে এবং ম্যাজিস্ট্রেটগণ তাদের নির্ধারিত যে পেশাদারিত্ব আচরণ, যেটা কেউ যেন বলতে না পারে যে পুলিশ অমুকের পক্ষে কাজ করছে বা অমুকের বিপক্ষে। আমরা কারো পক্ষেও না, আমরা কারো বিপক্ষেও না। আমরা শুধুমাত্র নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে, আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে, আমরা আপনাদের কারো পক্ষে না। আমরা পক্ষে সেটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা কোনো ক্যান্ডিডেট যাতে বলতে না পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো আঙুলের ইশারায় চলতেছে, আপনারা বিভিন্ন জন কথা বলার চেষ্টা করেছেন, সেটুকু আমি আশ্বস্ত করতে চাই। এরকম ধরনের কোনো ঘটনা অন্তত রাজশাহী বিভাগের কোনো জেলায় ঘটবে না। আর নির্বাচন কমিশন যেভাবে বলছে আমরা সেভাবে, অতীতে আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের পেশাদারিত্বের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমরা এই উপজেলা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন আমাদের পেশাদারিত্বের দিক দিয়ে আমরা সেই আচরণটি করব এবং সেই সাথে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো যে নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে এটা যদি আপনারা প্রতিপালন করেন তাহলে সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হয় কিন্তু আপনাদের আচরণগত কারণে। আপনারা এক এক প্রার্থী এক এক রকম আচরণ করেন, আচরণবিধি লঙ্ঘন করেন, বিশৃঙ্খলার পরিবেশ তখনই কিন্তু সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা যারা ব্যবহার করেন, আপনারা একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো পোস্ট দিবেন না যাতে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়। আমি আশা করব যে আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হবে এবং ইভিএম নিয়ে কোনো ধরনের আপনাদের ভিতরে যাতে বিভ্রান্তি না থাকে সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। মাধ্যমে যত পুলিশ বাহিনী আছে, যত র্যাব, যত বিজিবি আছে, এর মধ্যে এই জেলার মধ্যে বা এই বিভাগের মধ্যে ওনারাই অ্যারেঞ্জ করতে পারবেন যাতে বাইরে থেকে আনতে না হয়। এই কারণে আমরা অনেক চিন্তা ভাবনা করে এইভাবে আমরা ইলেকশনের আয়োজন করেছি। এখন একটা কথা, শুধু তো আর আমরাই করতে পারবো না, আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবেন না। এখানে কিন্তু অনেক বড় ভূমিকা কিন্তু আপনারা প্রার্থী, এখানকার অংশীজন, আপনারা এখানকার প্রার্থী, এখান থেকে আপনারা গেইন করবেন, মানে ভোটে জিতবেন বা জিতবেন না। যার জন্য আপনাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত জোরালো, সাথে ভোটারদের ভূমিকা তো বটেই, সবারই ভূমিকা। এবং আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরও কিন্তু একটা খুব পজিটিভ একটা ভূমিকা থাকতে হবে। তাদেরও কিন্তু ভোটের সঠিক চিত্রগুলো কিন্তু তুলে আনতে হবে। কোথাও যদি কেউ আইন শৃঙ্খলা ব্যত্যয় করেন সেটাও কিন্তু ওনাদের ছবিতে আনতে হবে, খবরে আনতে হবে, যাতে আমরা এটা দিয়ে বুঝতে পারি। একজন প্রশ্ন করছিলেন যে শুধু কি প্রার্থীরাই এই জিনিসগুলো দেখবে? না, আপনারাও দেখবেন, আমরাও দেখবো। আমাদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, আমাদের জন্য সাংবাদিক দেওয়া আছে এবং সাংবাদিকদের কিন্তু অবাধে বিচরণ করার কিন্তু ক্ষেত্র তৈরি করা আছে, সেইভাবে কিন্তু নীতিমালা তৈরি করা আছে। ওনারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যাবেন, ওনারা পর্যবেক্ষণ, আমাদের দেশি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকও নির্বাচনে থাকেন। এবার আন্তর্জাতিক নেই, তবে দেশি পর্যবেক্ষক থাকবেন। এনারাই কিন্তু আমাদের সিসি ক্যামেরা, এনারাই কিন্তু আমাদেরকে দেখাবেন। আমরা যদিও ঢাকায় থাকবো, আমরা কীভাবে দেখবো? ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখবো, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখবো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে দেখবো, অনেকভাবে আমরা দেখতে পাবো। আমরা মনিটরিংটা এভাবেই করে থাকি। তো এখন আপনাদের কী কাজ? ভোটে আপনাদের অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। আপনারা এতদিনে অনেকে ভোট করেছেন, অনেকে জানেন, বা যারা নতুন তারা হয়তো জানেন না, তারা জানেন। আপনাদের প্রত্যেকের হাতে একটা করে দিচ্ছেন না সবাইকে? কোনো সবাইকে দিচ্ছেন একটা করে আচরণ করি? আচ্ছা আচ্ছা, না দিলে যিনি পান নাই তিনি আমাদের অফিসে আসবেন, দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। প্রচুর আছে, প্রতি বর্ষের সময় সবাইকে দিচ্ছেন, প্রতি বর্ষের সময় দেওয়ার কথা। আচ্ছা, না দিয়ে থাকলে আপনি আমাদের অফিসে আসলেই পাবেন। ইলেকশন চাষে আপনি যারা যারা পান নাই তাদের দিয়ে দিবেন, প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য এটা হলো বেদ বাক্য, এইটা আপনারা একদম মানে
হাতের কাছে সবসময় রাখবেন, শুতে করবেন, বসতে করবেন, যখনই বিশ্রামে থাকবেন, যখনই অবসর পাবেন তখন এটা করবেন, প্রত্যেকটা এর মধ্যে পড়ে নেবেন, নিয়ে এটা একদম মানে মনের মধ্যে গেঁথে নেবেন, যাকে এর মধ্যে বলা আছে আপনি কতটুকু ভাবে প্রচার করতে পারেন, কিভাবে পারেন আর কতটুকু পারেন না। শোনেন, ভোট কিন্তু আইনের ব্যাপার, ইলেকশন কমিশনের দেশের সব কাজই আইনের ব্যাপার, তার মধ্যে ভোটের কাজটা আইন ছাড়া এক পা নড়ার উপায় নেই। এখন আমরা আইনের কাট আমি ইচ্ছা করলে আমরা কিছু করতে পারবো না, তেমনি বাবা আপনারাও ইচ্ছা করলে কিছু করতে পারবেন না। এই আইনের মধ্যে থেকে আপনাদের নড়তে হবে, চলতে হবে, সব কিছু করতে হবে। আইন বলে দিচ্ছে আপনি এই পা আগান, আপনি ওই পা আগাবেন, আইন বলছে এই পা গুটান, এই পা গুটান, আপনাকে সেটাই করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। গেলে কমিশনের উপরে যে ক্ষমতাগুলো দেওয়া আছে কমিশন সেটা প্রয়োগ করতে থাকবে। আপনারা এটা করবেন, জানবেন, আপনারা এটা আত্মস্থ করবেন, আপনি এটা মানবেন, আপনি নিজে মানেন, অন্যকে মানান। আমি যদি আইন না মানি আমি অন্যকে বলতে পারি না যে আপনি মানেন, বলতে পারি না তো। আমি আগে মানবো, তারপর অন্যকে বলবো আপনি মানেন। আমি মানলাম, অন্য মানলো না, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য আপনাকে যে সুযোগগুলো এখানে দিয়ে দেওয়া আছে আপনি সেটা কমিশনকে জানাবেন, ইলেকশন অফিসারকে জানাবেন, রিটার্নিং অফিসারকে জানাবেন, ডিসিএসপি সাহেবকে জানাবেন, ডিআইজি সাহেবকে জানাবেন, এর ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। এই আচরণ বিধিটা আপনারা মানবেন। এখন আপনাদের অনেকের প্রশ্ন যে যারা প্রভাবশালী এখানে আছে, কিন্তু জিনিসটার নাম ধরেই বললাম, পদের নাম ধরেই বললাম, ওনারা যথার্থই প্রভাবশালী আমাদের দেশে, এবং ওনারা মানসিকভাবে সেই প্রভাব ধারণ করেন, লালন করেন, সেটা অন্যের উপর প্রয়োগ করার চেষ্টা করেন। আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বললাম, ওনারা এই কাজটা ঠিক করেন না, এবং ভোটের ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না, আমরাও কিন্তু আপনাদের দিকে নজরদারিতে আসি। এবং কমিশন কিন্তু এত দুর্বল কমিশন না যে আপনারা করে যাবেন আর কমিশন শুধু দেখে যাবেন, না, কমিশনের ব্যবস্থা নেবে, নিয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, চলমান, অনেক ব্যবস্থা চলমান, সে তো আপনারা এখনই সাবধান। আমি প্রার্থীদেরকেও একটা কথা বলবো, অনুরোধ করবো, আপনারা যারা ওনাদের গলায় আছেন, ওনাদের আশীর্বাদ দৃষ্টিতে আছেন, আপনারা দয়া করে সেখান থেকে সরে আসেন। কারণ যখনই একজন প্রভাবশালী ব্যক্তি আপনার উপর প্রভাব খাটাবে, আপনার পক্ষে প্রভাব খাটাবে, অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবে, সেই ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে একদম। কারণ আপনার পক্ষে যিনি কথা বলবেন নিঃসন্দেহে আপনি তার বেনিফিশিয়ারি। আপনি বলতে পারেন না উনি বলছেন আমি তার দায় নিতে পারি না, উনি কেন বলবেন আপনার জন্য? নিশ্চয়ই আপনি সেটা পছন্দ করেন, নিশ্চয়ই আপনি ওনার আনুকূল্য চান, উনি করতেছেন, আপনার লাভ ছাড়া উনি করলে আপনি বাধা দিবেন না কেন? যেন আপনি জানেন যে উনি আপনার পক্ষে কিছু করতে পারবেন না, করতে পারবেন না, উনি করছেন, আপনি বাধা দিচ্ছেন না কেন? নিশ্চয়ই আপনি লাভ চান, এই লাভটা আপনাকে নিতে দেওয়া হবে না, আমরা কমিশন সেটা নিতে দেবো না। আমি আপনাদেরকে কমিশনের পক্ষ থেকে দ্বিধাহীন করতে বলতে চাই, এটা করবেন, আপনাদের প্রার্থীতা বাতিল করে দেবো। আমরা অনেকগুলো দিয়েছি, এখনও নেওয়ার প্রক্রিয়ায় আছে, আপনারা কিন্তু এর থেকে কিন্তু আপনারা এর বলায় থেকে কিন্তু চালিয়ে যেতে পারবেন না। আমরা কখনো কোনোভাবেই কাউকে প্রভাবিত করে আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে কলুষিত করে দেবে, আমাদের এত পরিশ্রমকে তারা ব্যর্থ করে দেবে, পণ্ড করে দেবে, এই কমিশন আমরা এটা মানবো না। দেখা যাবে আপনার প্রার্থীদের বাতিল হয়ে বসে আছে, এবং এমন সময় বাতিল হবে আপনি আদালতে দ্বারাও যেতে পারবেন না। পরিষ্কার কথা, একদম সাফ কথা, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনারা যারা এখনও ওই বলায় আসেন, ওই আশীর্বাদ নিতে চাচ্ছেন, সেখান থেকে আস্তে করে সরে আসেন এবং বলে আসেন যে স্যার বা ভাই বা চাচা কিংবা মা, আপনার সাহায্য আমার দরকার নাই, আপনি আপনার মতো থাকেন, আপনি একজন ভোটার, আপনি যদি ভোট দিতে চান এসে ভোট দিয়ে চলে যান, কিন্তু আমার পক্ষে কোনো ছাপাই গায়েন না, আমার জন্য আপনি কোনো ক্যানভাসে যান না, এটা আপনি নিষেধ করে দেবেন। যদি নিষেধ না করেন, আমরা যদি দেখি যে আপনার পক্ষে উনি নানান রকমের প্রভাব খাটাচ্ছেন, আপনার কিন্তু ভালো হবে না, আপনার দায়ভার আপনাকে বহন করতে হবে। এটা কোনো রকম ভয় মানে আমাদের ক্রিয়ার কথা না, উপরের কথা না, এটা মনের কথা, আমাদের অ্যাক্টিভিটি সেটাই প্রমাণ করে, এবং সেটাই আপনাদের জন্য বহাল থাকবে। এখন দেখেন আপনারা এখানে কিন্তু আইনে পরিষ্কার বলে দেওয়া আছে, এই দেখেন বিধি 22, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী প্রচারণা এবং সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বাধা নিষেধ, মানে যিনি প্রভাবশালী ব্যক্তি, মানে এমপি, মিনিস্টার, ওনারা, তারপরে সরকারি কর্মকর্তা, যেমন উনি পুলিশের ডিআইজি সাহেব, উনি যদি আপনি কারোর পক্ষে প্রচারণা শুরু করেন, ওনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, উনি এটা করতে পারবেন না, ওনার চাকরি চলে যাবে, আমরা ওনার চাকরি রাখবো না, যদি এটা আমরা প্রমাণ পাই আমরা ওনার চাকরি রাখবো না, এটা উনি করতে পারবেন না। কথা কি বুঝছেন আমার? এবং যিনি যার পক্ষে উনি যে কথা বলবেন, আমরা তখন তার প্রার্থীতে সুন্দর করে বাতিল করে দেবো, যাও তুমি যাই কোথায় ইলেকশন করো, তেমনি বা আমাদেরটাও বাতিল করে দেবো যদি আপনারা করেন এরকম। এইগুলো একদম সুস্পষ্ট নির্দেশনা, আপনার এই কাজের মধ্যে যাবেনই না।
এখন আমি বলি এর মধ্যে অনেকগুলো আছে, এতগুলো এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব না। আপনারা পড়ে নেবেন, দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আপনারা বাংলা লেখা অতি সহজ সরল জিনিস, আপনারা আমি তো ওইরকম মানে রাজনৈতিক বক্তৃতা দিয়ে অভ্যস্ত না, আমি কোনোদিনই বক্তৃতা দিই নাই। বললাম তো আমি সারা জীবন ঘরের মধ্যে থাকালো, কারণ আমি আমাকে রাষ্ট্র এখানে বসেছে, আমার কাজ করতে হবে। আমি একটু চেষ্টা করি আপনাদের কথাগুলো একটু শোনার এবং বলার, আমাকে একটু বোঝার চেষ্টা করেন। আরও আছে, আপনারা বিভিন্ন ধরনের আইন এখানে বলে দেওয়া আছে যে কোনটা পারবেন কোনটা পারবে না। এইবার আমি একটু আপনাদের বলতে চাই, একটা নতুন আইন এখানে আনা হয়েছে, যে আইনটা আগে ছিল না, এইবার আমরা সেটা সংশোধন করে নিয়ে আসি। সেটা কি, আমরা সবাই জানি যে ডিজিটাল মাধ্যম বলে এখন একটা মাধ্যম হয়েছে, নাকি হয় না? এই যে মোবাইলের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও মেলা কিছু আছে না, হোয়াটসঅ্যাপ, আর কি ইউটিউব, অনেক কিছু হয়েছে এখানে। আমরা কিন্তু চাইলেও এটাকে আর অস্বীকার করতে পারি না, না চাইলেও আর অস্বীকার করতে পারি না। আমাদের কারোর এখন আর এটা হাতে না নিলে ভালো লাগে না, লাগে কি প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অনেক কিছু এখন এর মধ্যে ঢুকে গেছি, আমাদের জীবন এখন এর মধ্যে, যে কারণে আমরা এর বলার বাইরে না। আমরা দেখলাম যে এটার মধ্যেও আপনারা অনেকে প্রচার কাজে নিয়োজিত, এর আগের ইলেকশনগুলোতে আমরা দেখেছি, এখনও চলছে কিছু কিছু। আমরা এই জন্য যুগের মানে সময়ের দাবিকে তো অস্বীকার করা যায় না, সময়ের সাথে সাথে প্রযুক্তিকে তো আমরা বাদ দিতে পারবো না, বরং প্রযুক্তিকে আমরা আহ্বান জানাই। এই জন্য আমরা কমিশনে এবার ডিসিশন নিলাম যে আমরা ডিজিটাল মাধ্যমে প্রচারণাটা আমরা ওপেন করে দিলাম, গোপনে গোপনে করা হচ্ছে, ওপেনে করা হবে। এই জন্য আমরা কিন্তু আইন এনেছি। দেখেন আইনে আমরা যে সংশোধনীটা এনেছি সেটা হলো, আমি একটু বের করি, এটা আপনারা ব্যবহার করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু সেক্ষেত্রে একটু বিধিনিষেধ আছে, এটা একটু দেখে নেবেন। সেটা হলো ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা আপনারা করতে পারবেন। আইন নির্বাচনী যে আইনগুলো আছে, সেই আইন, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা 2013 এবং এই বিধিমালার বিধান প্রতিপালন সাপেক্ষে আমরা জানি যে একটা নির্বাচন করতে গেলে কী কী আইনের মধ্যে যেতে হয়, সে আইনগুলো তো বটেই, তার সাথে এই যে আইন এখন আচরণ বিধিমালা, এগুলো সবই প্রতিপালন করবেন। এই প্রতিপালন সাপেক্ষে আপনাকে কী করতে পারবেন, আপনি কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে পারবেন। তবে ওই প্রচারণার ক্ষেত্রে কী করতে হবে, প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, মানে আপনি কোন মাধ্যমে করতে চান, ফেসবুকে করবেন না কি বলে ইনস্টাগ্রামে করবেন না হোয়াটসঅ্যাপে করবেন, এই মাধ্যমটার নাম, অ্যাকাউন্ট আইডি নাম্বার, ইমেল আইডি সহ আপনার যে শনাক্তকরণ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাকে ওই প্রচারণা আগেই রিটার্নিং অফিসারের কাছে ওই তথ্যগুলো জমা দিতে হবে, দাখিল করতে হবে। এটা করে দিয়ে আপনি করতে পারবেন। দেখেন এখানে আরও একটা প্রশ্নটা আছে যে ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা কালে আপনি কী করতে পারবেন না, ব্যক্তিগত চরিত্র হনন করিয়া কোনো বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না, আপনার অপোনেন্ট প্রার্থীর প্রতি কোনো রকম মানে অসম্মানজনক কোনো কথা বলতে পারবেন না, ব্যক্তিগত চরিত্র হনন করে কোনো কথা বলতে পারবেন না, এবং কোনো ধরনের তিক্ত বা উস্কানিমূলক কথাবার্তা বলতে পারবেন না, মানহানিকর হয় এরকম কোনো কথা বলতে পারবেন না, লিঙ্গ সাম্প্রদায়িকতা এরকম মানে ধরেন হিন্দু মধ্য মুসলমান অমুক তমুক হিজড়াদের কটাক্ষ করে এরকম কোনো কথা বলতে পারবেন না, তারপর ধর্মানুভূতিতে আঘাত লাগে এরকম কোনো কথা বলতে পারবেন না। করেন এবং স্বচ্ছ হবে, এটা নিয়ে কোনো মানে কারোর কোনো সন্দেহের কারণ নাই, এটা আপনাদেরকে মানে আমি নিশ্চিত করছি। দ্বিতীয় যে কথাটা বলবো, আমি আপনাদের উপরে যা পর নাই অত্যন্ত সন্তুষ্ট, এই কারণে যে এখানে যেভাবে আপনারা নিজেদেরকে কন্ডাক্ট করেছেন, অত্যন্ত সুন্দরভাবে আপনারা আপনাদের বক্তৃতাগুলো তুলে ধরেছেন, এবং আমি এটা বিশেষভাবে আপনাদেরকে সাধুবাদ জ্ঞাপন করছি। এবং এটার পিছনে যে ছিলেন জেলা প্রশাসক পাবনা, উনি সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। সেই কারণে আপনাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, এটা ডান ডিল যে এটা একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। যে বিষয়টি আপনারা এখন ফিরে যাবেন, ফিরে যাওয়ার পরে যে জিনিসটা নির্বাচন করবেন, কানেক্ট উইথ ইয়োর ভোটার, নিজেদের ভোটারদের সাথে কানেক্ট করেন, ঠিক আছে? তো এই হলো আমার বক্তব্য। পরিশেষে আমি আবার